আসসালামু আলাইকুম। আজকে 12 তারিখ। আজকের ক্লাস এখানে শুরু হচ্ছে। আজকে আপনাদেরকে পড়ানো হবে প্রাথমিক শারীরিক পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে। সবাই বইয়ের 240 নম্বর পেজে একটু মনোযোগ দেন, বের করেন যেন পড়াটা সহজে বুঝতে পারেন আর ক্লাসের দিকে মনোযোগ দেন সবাই। এখানে এক নম্বর হচ্ছে পালস। আমরা পালস সম্পর্কে আলোচনা করি। পালস মানে স্পন্দন। হৃদস্পন্দনের গতিকে পালস বলা হয়। হৃদস্পন্দন, হৃদ মানে কি? হৃদপিণ্ডকে বোঝাচ্ছে। হৃদপিণ্ড, হৃদপিণ্ডের ইংরেজি হচ্ছে হার্ট, ঠিক আছে? আর বাংলা যাকে বলা হয় হৃদয়। হৃদয়, হৃদয়, ভালোবাসার স্থান হচ্ছে হৃদয়, ঠিক কি? জি জি। তাহলে হৃদ স্পন্দনের গতিকে বলা হয় পালস। প্রতি মিনিটে যতবার হৃদস্পন্দন হয় তাকে পালস রেট বলা হয়। প্রতি মিনিটে, 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট হয়। এই 1 মিনিটে কতবার হৃদস্পন্দন হচ্ছে? মনে করলাম যে হৃদস্পন্দন হলো 90 বার। তাহলে এই 90 বারে কিভাবে সংজ্ঞায়িত করতে হবে? কিছু তো বলতে হবে। যেমন আমার ওজন 75 কেজি, তাহলে বললাম না 75 কেজি দ্বারা আমার ওজনকে বোঝায়। এখানেরও একটা মাত্রা আছে, এটা হচ্ছে বিট পার মিনিট, ঠিক আছে? বিট পার মিনিট। আবার কারো যদি এরকম হয় যে একটা অসুস্থ মানুষ, তার হার্টবিট 60 বিট পার মিনিট, হতে পারে না? জি হতে পারে। জি। আবার বাচ্চাদের হার্টবিট যদি আমরা দেখি তখন 100 প্লাস, 120 30 এরকম পাবো। বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি থাকবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক পালস রেট 60 থেকে 90 বিট পার মিনিট। এই বিট যদি 100 এর বেশি হয় তাকে ট্যাকিকার্ডিয়া বলা হয়। এই বিট যদি 100 এর বেশি হয়, কতর বেশি? 100 এর বেশি। 100 বিট পার মিনিট, এটাকে আমরা এইভাবে চিহ্ন দিলাম, দিয়ে বললাম এটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। কি? ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? তাহলে যদি 60 এর নিচে নেমে যায়, আমরা তো বললাম যে 60 থেকে 90 হচ্ছে স্বাভাবিক। তাহলে 60 এর নিচে যদি কারো নেমে যায় তখন আমরা তাকে কি বলবো? তখন তাকে আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে? ট্যাকিকার্ডিয়া এবং ব্র্যাডিকার্ডিয়া। তাহলে ট্যাকিকার্ডিয়া এবং ব্র্যাডিকার্ডিয়া কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আপনি বলেন যে ব্র্যাডিকার্ডিয়া কি? 60 এর নিচে যদি হার্ট রেট কমে যায় তাহলে তাকে ব্র্যাডিকার্ডিয়া বলে। আচ্ছা, আপনি বলেন ট্যাকিকার্ডিয়া কি? 60 এর 100 এর উপরে যদি হার্টবিট বেড়ে যায় তাকে ট্যাকিকার্ডিয়া বলে। আচ্ছা, 100 এর উপরে মানে 101 থেকেও কিন্তু বলা যাবে। 101, 110, 120 সবগুলোই ট্যাকিকার্ডিয়ার অন্তর্ভুক্ত। পালসের মাধ্যমে আমরা কি জানতে পারি? আমরা তো একটা মানুষের শরীরে পালসটা দেখবো, পালস থেকে কি জানতে পারি? পালস দেখে হৃদপিণ্ডের গতি বোঝা যায় যে হৃদপিণ্ডটা কেমন চলছে। কোনো ব্যক্তির যদি পালস খুঁজে না পাওয়া যায় তাহলে কি সে ব্যক্তি বেঁচে থাকবে? থাকবে না, মারা যাবে। তাহলে আমরা প্রথম যে মানুষটা স্বাভাবিক অবস্থায় আছে কিনা, বেঁচে আছে কিনা, হৃদপিণ্ডের গতি চলছে কিনা, এগুলো বুঝতে পারি। এবার দ্বিতীয়ত দেখি হৃদপিণ্ডে ছন্দ বা রিদম সম্বন্ধে জানা যায়। হৃদপিণ্ডে ছন্দ বা রিদম, যখন আমরা পালসটা দেখি তখন একটা রিদমে হয়, যেমন 1 2 3 4 এরকম একটা রিদম। আবার এরকম হতে পারে 1 2 1 2 1 2, এটা একটা রিদম, মানে একই জিনিসেরই পুনরাবৃত্তি। যেমন ঢোল যখন বাজায় তখন একটা রিদমে বাজায় না? আপনি ওনারাও তো বারবার করে শব্দই করে, লাঠি দিয়ে শুধু ঢোলের কি বলে ওটাকে পর্দার উপরে আঘাত করে। ওনাদেরটাই সাউন্ড হয় সুন্দর, আমাদেরটাতে হবে না, কারণ ওইটা সঠিক সময়ে রিদমে মারে, ঠিক আছে? এই যে হারমোনিয়াম বা পিয়ানো যারা বাজায় তারা কি করে? একটা রিদমে বাজায় জন্য সুর তৈরি হয়। আর আমরা যদি শুধু হোম সেকেন্ড টিপি তাহলে কি সুর হবে না? এই রকম মানুষের শরীরেরও একটা রিদম আছে। ওই যে বললাম, এই মানুষের শরীরের হার্টের একটা সাউন্ড আছে, সেই সাউন্ডটার নাম হচ্ছে একবার লাভ বলে, একবার ডাব বলে। লাভ ডাব লাভ ডাব, এই রিদমেই এইটার সাউন্ডটা বাইরে প্রতিফলিত হয়, মানে এইরকম ভোকাল কর্ডটা আসবে। ধমনীর অবস্থা বোঝা যায়, ধমনীর অবস্থা বোঝা যায়। তারপরে
বিভিন্ন রোগের ধারণা পাওয়া যায়। তাহলে আমরা কি বললাম যে পালসের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন রোগের ধারণা পেতে পারি। যেমন পালস ঠিক মতো চলছে, চলতে চলতে হঠাৎ এক সময় দেখা যাচ্ছে দুইটা পালস দেওয়ার যে সময়, সেই সময়টাতে একটা পালস দিচ্ছে, তাহলে আমরা তাকে কি বলতে পারি, ড্রপ বিট। ঠিক আছে, একটা বিটটা ড্রপ করছে, তখন আমরা বুঝবো এই রোগীটাকে ইসিজি করলে বোঝা যাবে যে একটা ড্রপ বিট আসছে। তখন তার মনে করতে হবে যে হার্টের সমস্যা আছে, সেই অনুযায়ী একজন কার্ডিওলজি ডাক্তার দিয়ে চিকিৎসা করাইতে হবে। বিভিন্ন রোগের ধারণা পাওয়া যায় পালসের মাধ্যমে, আরো বিভিন্ন রোগের ধারণা পাওয়া যায়। কখন পালস কমে, কখন পালস কমে আর কখন পালস বাড়ে, এগুলো জানতে হবে না? এগুলো দেখি। সুস্থ ব্যক্তির ঘুমন্ত অবস্থায় পালস কমে যাবে। ধরেন আপনি এবং আপনার ওয়াইফ দুইজনাই রাত্রে ঘুমাচ্ছেন, আপনি হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন, ওঠার পরে আপনার ওয়াইফের যদি পালসটা চেক করেন, দেখবেন যে স্বাভাবিকের থেকে একটু কম দেখাচ্ছে। 60-এর নিচে না, এমনি যদি তার পালস দিনের বেলায় থাকে 80, তখন দেখবেন যে 70 থাকে। ঠিক আছে, আরো কমে যেতে পারে, কারণ শরীর যখন শুয়ে আছে তখন তো কাজ করছে না, তখন তো সে উত্তেজিত হচ্ছে না। যত উত্তেজিত হওয়া যাবে তত হার্টবিট বাড়বে। তারপরে নিয়মিত খেলোয়াড়দের, যারা রেস খেলে, দৌড়ায়, তারপরে যারা ফুটবল খেলে, অ্যাথলেটদের, তাদের হার্টবিট কমে যায়। যারা অতিরিক্ত, যেমন বাজার ঘাটে দেখতে পাওয়া যায় কি কুলিদেরও কিন্তু ব্র্যাডিকার্ডিয়া থাকে। কারণ কি, তারা অনেক ভার বহন করে। হ্যাঁ, তারপরে কি, প্রোপ্রানল ওষুধ খেলে, প্রোপ্রানল গ্রুপের ওষুধ খেলে, এই প্রোপ্রানল গ্রুপের ওষুধের নাম কি কে বলতে পারবেন? এখানটা নাম হচ্ছে ইন্ডিভার আছে, প্রোপানল 10 আছে, ইন্ডিভার, তারপর হচ্ছে প্রোপ্রানল, এখানে 10, 20, 40 সেম একই। ঠিক আছে, এইটা খেলেও হার্টবিট কমে যায়। তাহলে একটা রোগীর প্রেশার আছে, কিন্তু আপনি তার পালস হাত দিয়ে চেক করলেন, দেখলেন যে তার ব্র্যাডিকার্ডিয়া পাওয়া যাচ্ছে, তখন কি আপনি সেই বিটা ব্লকার বা প্রোপ্রানল গ্রুপের ওষুধ দিবেন? না, দেওয়া যাবে না। তখন কি করতে হবে, আপনাকে অন্য কোয়ালিটির ওষুধ দিতে হবে, যেমন অ্যামলোডিপিন গ্রুপের ওষুধ আছে, সেটা দিতে হবে। এইটার জন্যই প্রতিটা ক্লাসে যদি কেউ উপস্থিত থাকে, এটা আজকে কি বললাম যে কারো যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে, তখন আমরা তাকে প্রোপ্রানল গ্রুপের ওষুধ দিতে পারি না, আবার বিটা ব্লকার দিতে পারি না। হাই প্রেসার দেখা দিবে, উচ্চ রক্তচাপ। অনেক ব্যক্তি আছে যাদের হাই প্রেসার আছে কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, হতেই পারে। ঠিক আছে, তখন আমরা তাকে এই গ্রুপের ওষুধ দিতে পারবো না। এই গ্রুপের ওষুধ দিলে কি হবে, তার আবার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, সেজন্য এই গ্রুপের ওষুধটাকে তখন অ্যাভয়েড করতে হবে। দেখা গেল যে একটা মানুষ অনেক দিন ধরে বেটালক 50 খায়, বা কোনো এক মহিলা দেখা গেল যে দীর্ঘদিন কোনো এক ডাক্তার লিখছে আজ থেকে 10 বছর আগে ইন্ডিভার 10 সে খাচ্ছে। বেটালক আর ইন্ডিভার একই জিনিস? একই না, দুটাই বিটা ব্লকার। হ্যাঁ, আর হচ্ছে 10 বছর ধরে সে ইন্ডিভার 40 খায় বা 20 খায় বা 10 খায়, খেতে খেতে তার তো আস্তে 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 ব্র্যাডিকার্ডিয়া হবে, তাই না? এখন আপনার কাছে আসলে অসুস্থ হয়ে যায়, তার ভালো লাগে না, মাথা ঝিমঝিম করছে, আপনি পাল চেক করে দেখলেন যে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, তখন কি করতে হবে, ওই ওষুধটাকে চেঞ্জ করে দিতে হবে। মস্তিষ্কের ভিতরে পালস কখন কমে? হাইপোথাইরয়েডিজম রোগ হলে। হাইপো থাইরয়েডের রোগ কোনটাতে ব্র্যাডিকার্ডিয়া হয়? হাইপো হলে। আর হাইপার হলে ট্যাকিকার্ডিয়া হয়। এইটা একটু মনে রাখার বিষয়। দেখেন, যদি কারো থাইরয়েডের প্রবলেম থাকে তখন সেটা লক্ষ্য রাখতে হবে যে সেটা হাইপো না হাইপার। আমরা কি বললাম, থাইরয়েডে যদি প্রবলেম হয় তাহলে খেয়াল রাখতে হবে, যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে পালস রেট কমে যাবে, আর যদি হাইপারথাইরয়েডিজম হয় তাহলে পালস রেট বেড়ে যাবে। ঠিক আছে, বেড়ে যাবে। আবার মস্তিষ্কের ভিতরে চাপ বাড়লে, মস্তিষ্কের মধ্যে যদি চাপ বাড়ে তখনও হাইপোথাইরয়েডিজম দেখা দেয়। হৃদরোগ, মায়োকার্ডিয়াল ইনফাকশন হলে, হৃদরোগের মধ্যে আমরা প্রেসক্রিপশনে সংক্ষেপে লিখি এরকম, এমআই মায়োকার্ডিয়াল ইনফাকশন, এই রোগ হলেও পালস রেট কমে যায়, মানে ব্র্যাডিকার্ডিয়া হবে। তাহলে এগুলো মুখস্থ করতে হবে, কি কি কারণে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে বা ব্র্যাডিকার্ডিয়া হলে
কি কি রোগ আমরা চিন্তা করতে পারি, তাহলে একটা প্রশ্ন মুখস্থ করলে দুইটার অ্যান্সার দেওয়া যায়। যে কখন ব্র্যাডিকার্ডিয়া দেখা দেয়, তাহলে এই 5টা কারণ মুখস্থ করতে পারেন। আর ব্র্যাডিকার্ডিয়া হলে কোন রোগগুলো চিন্তা করতে পারি, এই 5টা। তাহলে দুই দিকে ঘোরাইয়ে প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে। কখন পালস বাড়ে, ব্যায়ামের সময়, জ্বর হলে, হাইপারথাইরয়েডিজম রোগ হলে, আর কার্ডিয়াক ফেলিওর হলে। ব্যায়াম করলে শরীরের উপর প্রেশার পড়ে তখন হার্ট রেট বেড়ে যায়। হ্যাঁ, আর যারা হচ্ছে কুলি তারাও তো হচ্ছে পরিশ্রম করে মাথায় করে ওরা যে কন্টিনিউ করে, আপনি যখন ব্যায়াম করছেন তখন কি তাদের মতন এক হেভি পরিশ্রম করছেন তা না। আপনি দৌড়াচ্ছেন, হাতে এদিক করছেন ওদিক করছেন। আর যারা ফুটবল খেলে তারা কি করে, দম ধরে রাখে, ধরে রেখে তো ফুটবল খেলে, দৌড়ায় না। অ্যাথলেটিক যারা তারা তো রেগুলার করে এটা অভ্যস্ত। আমরা তো অভ্যস্ত না। পালস দেখার নিয়ম কি? আমরা সাধারণত রেডিয়াল আর্টারিতে পালস দেখে থাকি। পালস দেখার স্থান কোনটা? এই রেডিয়াল আর্টারি, এই এখানে। রেডিয়াসের উপর দিয়ে যে আর্টারিটা যায় সেটাকে বলা হয় রেডিয়াল আর্টারি। এবার তাহলে প্রশ্ন আসতে পারে যে রেডিয়াসটা কি? ওই দেখেন এখানে লেখা আছে, এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, এই যে এইটা রেডিয়াস। আরেকটা সহজ উপায় বলে দিই মনে রাখার জন্য, হাতটাকে এইভাবে রাখবো। বাইরের দিকে যেটা থাকবে, বাইরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে রেডিয়াস, আর যেটা ভিতরের দিকে থাকবে সেটা হচ্ছে আলনা। কোনটা স্যার? এই যে এটা বাইরের দিকে থাকবে, এমন করলে বাইরের আমার দিকে মতো তাকান, এরকম করেন, করলে এটা থাকবে বাইরের দিকে, এটা থাকবে ভিতরের দিকে। ঘরের ভিতরে আলনা থাকবে, সেটা মনে করবেন যে ভিতরের সাইড হচ্ছে আলনা, আর বাইরে হচ্ছে রেডিয়াস। বাইরে রেডিও থাকে, সেজন্য রেডিও এইভাবে চিন্তা করেন। মানে আমাদের যখন পড়াছিল তখন এই কথাটা রেডিও আলনা টিপুলা। তর্জনী আঙ্গুল দ্বারা প্রেসার অ্যাডজাস্ট করা হয়। তর্জনী আঙ্গুল দ্বারা, এই যে এইভাবে আঙ্গুল দিয়ে প্রেসারটাকে অ্যাডজাস্ট করবেন, পাচ্ছেন কিনা ঠিকমতো। ঠিক আছে, 3 আঙ্গুল দিয়ে দেখলে জিনিসটা ভালো বোঝা যায়। মধ্যমা আঙ্গুলের মাধ্যমে পালস অনুভব করতে হবে। তর্জনী দ্বারা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, আর মধ্যমা দিয়ে কি করতে হবে, অনুভব করতে হবে। আপনি 3টা আঙ্গুল দিচ্ছেন, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, আর এটা হচ্ছে রিং ফিঙ্গার। ঠিক আছে, এটা হচ্ছে মিডল ফিঙ্গার। এই 3টা দিয়ে ইন্ডেক্স মানে আপনি কোনো কিছু দিয়ে নির্দেশ করেন, আর রিং ফিঙ্গার যেটাতে হচ্ছে আংটি পরা হয়, আর এটা হচ্ছে মিডল ফিঙ্গার। ঠিক আছে, আর এটা কি, লিটল ফিঙ্গার, আর এটা হচ্ছে থাম। থাম, থাম এটা লিটল ফিঙ্গার। এটা বলে দিলাম। হ্যাঁ, এবং থাম, রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, থাম, মিডল ফিঙ্গার, এটা রিং ফিঙ্গার, এটা এটা কি থাম? এটা থাম, ইন্ডেক্স, Index, তারপরে হচ্ছে এটা হচ্ছে Ring, মিডল, এটা হচ্ছে ring, রিং ফিঙ্গার, আর এটা হচ্ছে লিটল Little, ফিঙ্গার। ঠিক আছে, থাম, ইন্ডেক্স, Index, মিডল, Index, রিং, সবকিছু বইয়ে পাওয়া যায়, এগুলো মুখস্থ করতে হবে। বই থেকে তো স্যার মুখস্থ হয় না। তারপরে হ্যাঁ, little, বইয়ে পড়তে হবে। Little. এখানে আছে কিনা আমি ওইটাই করছি না, এখানে ওইভাবে নাম স্পেসিফিক ভাবে দেয়নি। আচ্ছা, তাহলে পালস দেখার নিয়মটা আমি একটু শর্টকাটে বলি। রোগীর সাথে ডান হাত দিয়ে হ্যান্ডশেক করবেন, হ্যান্ডশেক করে হাতটাকে সামান্য এইভাবে মোড়াই নেবেন, নিয়ে বাম হাত দিয়ে পালসটাকে চেক করবেন। ঠিক আছে, হ্যাঁ, এবার বাম হাত দেন। এই। ঠিক আছে, সেকেন্ড একবার বলেছে। সেকেন্ডটা একবার করে হলে তো ব্র্যাডিকার্ডিয়া হবে। আচ্ছা, আমরা বয়স ভেদে পালসের স্বাভাবিক মাত্রাটা একটু দেখি। বয়স ভেদে পালসের স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক মাত্রা নবজাতক হচ্ছে 130 থেকে 40 বিট পার মিনিট। 1 মিনিটে 130 থেকে 40 বার বিট দিবে। 1 থেকে 10 বছর পর্যন্ত 80 থেকে 90, আর প্রাপ্তবয়স্ক হচ্ছে 60 থেকে 90। ঠিক আছে, স্যার গতদিন আমার খাতাতে হারায় গেল। তাহলে মুখস্থ করতে হবে যে কার কোন বয়সে পালসের মাত্রা কেমন হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা টেম্পারেচার সম্পর্কে জানি। আমরা কি জানি যে টেম্পারেচার বাড়লে তাকে আমরা কি বলি, জ্বর বলি, তাই বলি না?
এখানে দেখেন টেম্পারেচার, টেম্পারেচার মানে কি তাপমাত্রা। আমার শরীরে মাথায় হাত দিলে একটা গরম অনুভব হচ্ছে, যদি ঠান্ডা অনুভব হয় তাহলে হচ্ছে তাপমাত্রা কমে গেছে, যদি গরম অনুভব হয় তাহলে তাপমাত্রা বেড়ে গেছে, আর যদি স্বাভাবিক থাকে তাহলে কি বলবো যে স্বাভাবিক আছে। এই তিনটা বলি না আমরা। যদি কারো গায়ের তাপমাত্রা যদি গরম দেখি তখন আমরা বলি যে মনে হয় জ্বর জ্বর লাগছে। ঠিক এইটার কারণে আমরা তাপমাত্রা সম্পর্কে আলোচনা করতে পারি, এটা জানতে হবে। জ্বরের মাত্রা বোঝার জন্য আমরা শরীরের তাপমাত্রা মেপে থাকি। কি বলছে? জ্বরের মাত্রা বোঝার জন্য শরীরের তাপমাত্রা মেপে থাকি। সাধারণত থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয়। কি দিয়ে জ্বর মাপা হয়? থার্মোমিটার দিয়ে। এবং দেশের তাপমাত্রা যদি মাপে ওইটাও কি দিয়ে মাপা হয়? থার্মোস্ট্যাট নাম মেবি। ওইটা বড় একটা থার্মোমিটারের মধ্যে যে আজকে কোথায় সূর্যের কতটুকু তাপ দিচ্ছে, আবার কোথায় হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে, মানে তাপমাত্রা কমে যাচ্ছে, এগুলো সবগুলোই মাপায়। মানুষের শরীরের যেমন লালপুরের কি গরম সব থেকে বেশি না, লালপুরের তাপমাত্রা বেশি থাকে, আর তাপমাত্রা কমে যায় কোথায় সব থেকে বেশি? হিমালয় পর্বত, শ্রীমঙ্গলে, বাংলাদেশে। ঠিক আছে। আর সব থেকে ঠান্ডা পড়ে চুয়াডাঙ্গাতে। মাঝে মাঝে দেখবেন যে 6 ডিগ্রি 7 ডিগ্রি 10 ডিগ্রির নিচে নেমে থাকে অনেক সময়, গোটা শীতকালে প্রায়। এবার আমাদের ঈশ্বরীতে 11 ডিগ্রিতে আসছিল স্যার গত 2 দিন। এইটা মানব দেহের যেরকম মাপতে হয়, আবার হচ্ছে বায়ুমণ্ডলেরটাও মাপতে হয়। তাহলে দুই রকম নাম করা। মানুষের যেটা আমরা সেটা মনে রাখি যে এটার নাম হচ্ছে থার্মোমিটার। ঠিক আছে, এটার নাম কি? থার্মোমিটার। ডিজিটাল থার্মোমিটার আছে, অ্যানালগ থার্মোমিটার আছে। অ্যানালগ থার্মোমিটার হচ্ছে পারদ শব্দের পারদ, আর যেটা ডিজিটাল সেটা তো ডিজিটাল ক্যাসে ঘড়ির মতো থাকে। এই থার্মোমিটার দুই ধরনের, একটি হচ্ছে ফারেনহাইট, অপরটি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। আমাদের দেশের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট অথবা 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি বললাম? 98 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যদি ফারেনহাইটে আমরা দেখি তাহলে এভাবে লিখবো, 98 ডিগ্রি ফারেনহাইট আর সেলসিয়াসে লিখলে 37 ডিগ্রি সেলসিয়াস লিখবো। থার্মোমিটার ব্যবহারের নিয়ম: প্রথমে স্যাভলন বা ডেটল দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। কারণ কি, যখন দোকানে বা বাড়িতে ব্যবহার করা হবে তখন সেটা তো অনেক জনকে ব্যবহার করা হয়, তাই না? সেজন্য কি করতে হবে? আগে জীবাণুমুক্ত করতে হবে, তারপরে ঝাঁকিয়ে পারদ নিচে নামাতে হবে। আর ডিজিটাল যেটা, সেটা তো অপন করার পরে 0 থেকে ওঠে। ঠিক আছে। ইহা সাধারণত জিহ্বা, বগলে, কুচকিতে, মলদ্বারে, কানের ভিতরে ব্যবহার করা হয়। তাহলে জিহ্বায় আর বগলে ব্যবহার করা হয় মানুষের, আর গরু ছাগলের ব্যবহার করা হয় কি? কানের ভিতরে মলদ্বারের মধ্যে বেশি ব্যবহার করা হয়। সময় 1 থেকে 2 মিনিট রাখতে হবে। কয় মিনিট? 1 থেকে 2 মিনিট। পারদটা সব থেকে ভালো হয় 2 মিনিট রাখা, আর ডিজিটালটা 1 মিনিটেই রেজাল্ট চলে আসে। এইটা হচ্ছে। তারপরে জিহ্বার নিচের পরিমাণ সঠিক ধরা হয়, জিহ্বার নিচেরটা সব থেকে সঠিক ধরা হয়। আর বগলে ও কুস্তিতে 1 যোগ করে হিসাব করতে হয়, আর পায়ুপথে 1 বিয়োগ করে হিসাব করতে হয়। আপনি বগলে দিয়েছেন, টেম্পারেচার আসছে 100, তখন জ্বর কত থাকবে? 101। ডিজিটালটাও হ্যাঁ, সেম একই নিয়ম। টেম্পারেচার সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছেন? টেম্পারেচার বেশি হওয়া মানে আমরা বুঝি যে জ্বরের মাত্রাটা কেমন। তারপর আপনি 99 হলে কি নাকি জ্বর বলা যাবে? হ্যাঁ, 99 হলেও এটাকে জ্বর বলতে হবে, কারণ বগলে মাপলে আপনার 100 চলে আসছে। আর যদি জিহ্বার নিচে 99 আছে তখন যদি জ্বর বলা যাবে। তাহলে কি 99 ধরে কি জ্বর বলবো? না, 99 হলে স্বাভাবিক। 99 তো স্বাভাবিক, 98 99 স্বাভাবিক। জ্বর কখন বলি? 100 বা 100-র বেশি। তাপমাত্রা কমে গেলে কি সমস্যা স্যার? তাপমাত্রা কমে গেলে সমস্যা। কাঁপুনি হয় না অনেক রোগীর, সেটাই তো তাপমাত্রা কমে যাওয়া। হাইপোথার্মিয়া হয়। হাইপোথার্মিয়া, হ্যাঁ, এটাই হচ্ছে তাপমাত্রা কমে যাওয়া। তখন তাকে কি বলতে হয়? যে হাত পা গুলো ম্যাসেজ করতে হবে, ভাষা মাথা করতে হবে, যেন কি হয়? তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হলে কি হবে? গরম হবে হাতের তালু, পায়ের তালু, এগুলো। তারপরে বলা হয় যদি সে খেতে পারে, সংজ্ঞানে থাকে, তখন একটা তাকে গরম ডিম খাওয়াই দিতে বা দুধ খাওয়াই দিতে বলা হয়। এইভাবে। আর সব থেকে বড় কথা, সে অজ্ঞান থাকুক আর থাকুক, তাকে বলতে হবে গরম কাপড়ের মধ্যে
রাখা। আর এইবার হচ্ছে ব্লাড প্রেশার, মানব দেহের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশারের রোগী আগে কম ছিল, এখন প্রতিটা বাড়ি বাড়ি হয়ে গেছে। একেবারে স্যার। গরুর মাংস বেশি খাচ্ছে শুধু যে গরুর মাংস খেলে ব্লাড প্রেশার হবে তা না, ঠিক আছে? একটা গরিব মানুষ মাসে কয়বার গরুর মাংস খায়? মাসে একবার আবার ওই হিন্দু আছে যারা গরুর মাংসই খায় খাইয়ে দেন, তাদেরও তাদেরও তো প্রেশার হয় না? আবার দেখা গেল যে গরিব হিন্দু মানুষ দেখা গেল যে কালী পূজা বা দুর্গা পূজাতেই শুধু হচ্ছে খাসির মাংস খাওয়ার ইয়ে হয়। অনেক জন আছে সারা বছর কোনো কিছু খায়নি, পূজার সময় পাচ্ছে শুধু, ঠিক আছে? তাহলে তাদের কি প্রেশার হলো? তাহলে এইটা ওই রকম না যে গরুর মাংস খেলেই প্রেশার বাড়বে। ব্লাড, এখানে আমরা দেখি বিতে কি ব্লাড আর পিতে কি প্রেশার। রক্তের চাপকে বলা হয় ব্লাড প্রেশার। মানে রক্ত যত চাপ বেশি দিবে তার কি ব্লাড প্রেশার বেশি থাকবে, তাই না? জি। এখানে আমরা দেখি ধমনীর মধ্য দিয়ে রক্ত চলাচলের সময় ধমনীর গাত্রে যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলা হয়। কি বললাম? ধমনীর মধ্য দিয়ে রক্ত চলাচলের সময় ধমনীর গাত্রে যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলা হয়। রক্তচাপ প্রধানত দুই ধরনের। রক্তচাপ নিয়ে এর আগে আলোচনা করা হয়েছে, আবারও বলছি। একটা হচ্ছে সিস্টোলিক, সিস্টোলিক, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আমরা একটা প্রেশার এখানে লিখি, একটা মানুষের প্রেশার যদি আমরা মাপি তখন লিখি 120/80, তাই লিখি না? হ্যাঁ মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে? তাহলে এই 120 হচ্ছে সিস্টোলিক আর এই 80 হচ্ছে ডায়াস্টোলিক। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? পুরোটা সিস্টেমিক উপরটা সিস্টোলিক, নিচেরটা ডায়াস্টোলিক। এখানে এটাই বলতে দেখেন, হৃৎপিণ্ড সংকোচনের সময় ধমনীর গাত্রে যে চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক চাপ বলে। স্বাভাবিক সিস্টোলিক রক্তচাপ 120 মিলিগ্রাম পারদের সমান হয়। এইটা 140 এর বেশি হলে তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। কমন উচ্চ রক্তচাপ বলি 140 এর উপরে গেলে। আর যদি সেটা 90 এর নিচে নেমে যায় তাকে কি বলি? নিম্ন রক্তচাপ। যদি সিস্টোলিক প্রেসারে 90 এর নিচে নেমে যায়, উপরটায় যদি 90 এর নিচে নেমে যায় তখন আমরা কি বলি? নিম্ন ব্লাড প্রেসার বা লো ব্লাড প্রেসার। লো বলা যাবে। হ্যাঁ, আর 140 পাস হলে উচ্চ। 140 প্লাস হলে উচ্চ রক্তচাপ। এবার ডায়াস্টোলিক রক্তচাপটা আমরা দেখি। হৃৎপিণ্ড প্রসারণের সময় ধমনীতে যে চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে। স্বাভাবিক ডায়াস্টোলিক রক্তচাপ 80 মিলিমিটার পারদ স্তম্ভের সমান। এই রক্তচাপ 90 এর বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে। তাহলে কি বললাম? ডায়াস্টোলিকটা যদি 90 এর উপরে চলে যায় তখন তাকে আমরা বলি উচ্চ রক্তচাপ। নিচেরটা? হ্যাঁ, নিচেরটা। আর যদি নিচে নেমে যায় 80টায় যদি 60 নেমে যায় তখন আমরা তাকে কি বলি? লো ব্লাড প্রেশার। 60 থেকে 90 এটা রাখা হবে। 60 থেকে 90 না, আবার বোঝেন। 120 থেকে 80। রিসেপ্টর সিস্টোলিক আমরা স্বাভাবিক ধরছি কত? 120। আর ডায়াস্টোলিকের স্বাভাবিক ধরছি কত? 80। এইটা যদি 140 এর উপরে চলে যায়, 140 এর উপরে চলে গেল, তাহলে এটা হাই ব্লাড প্রেশার। আর এটা যদি 90 এর নিচে নেমে যায় তাহলে লো ব্লাড প্রেশার। আবার ঠিক এখানে এটি যদি 90 এর উপরে চলে যায় তাহলে হাই ব্লাড প্রেশার। আর এই যদি 60 এর নিচে নেমে যায় লো ব্লাড প্রেশার। তাহলে যদি সিস্টোলিক বাড়ে, ডায়াস্টোলিক ঠিক আছে, তখন কি আমরা হাই ব্লাড প্রেশার বলতে পারবো না? অবশ্যই। আবার যদি সিস্টোলিক ভালো আছে, ডায়াস্টোলিক বাইরে গেছে, তখন ওটা হাই হাই ব্লাড প্রেশার। স্যার আমি একটা দেখছি যে সিস্টোলিক বাইরে গেছে, ডায়াস্টোলিক কমে গেছে। হ্যাঁ, তাহলে হতেই পারে। সিস্টোলিক বাড়ছে আর ডায়াস্টোলিক অনেক কমে গেছে। তাহলে সিস্টোলিক 160 আর ডায়াস্টোলিক চলে আসছে 60 এ। এরকম খুবই রেয়ার, পাওয়া যায় না। এমন হলে কি তার কি প্রথমে তাকে মনে করতে হবে যে পেশেন্টটা মাপছে সে ঠিকভাবে মাপলো কিনা, আর ঘুমালো কিনা। মানে যতবারই মাপে ততবারই এমনই দেখায়।
শুধু ওনার ক্ষেত্রে, অন্য জনের ক্ষেত্রে আমি ঠিকই আসে। প্রেশার মাপছি দেখছি 180 আর নিচে দেখছি 100 এটা হ্যাঁ, একটা এটা তো এটা স্বাভাবিক। স্বাভাবিক। উপরেটা ধরেন 180, নিচেরটা 60 চলে আসে। এরকম হতে পারে যে উপরেরটা 180, নিচেরটা 80 আছে, নিচেরটা বাড়েনি। তাহলে নিচেরটা কমে যাচ্ছে, এটার কারণ উপরেরটা বাড়ছে, নিচেরটা কমছে। এইটাকে বলা হয় আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। আইসোলেটেড সিস্টোলিক। আইসোলেটেড সিস্টোলিক Hypertension। হাইপারটেনশন, ঠিক আছে? HTL, আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এটা মানে সিস্টোলিকটা শুধু বাড়বে। শুধু সিস্টোলিক হাইপারটেনশন। তাহলে আমরা সিস্টোলিক আর ডায়াস্টোলিক এখানে বোঝাইলাম, ঠিক আছে? এখানে যেগুলো আলোচনা করা হচ্ছে সবগুলোই কিন্তু আপনাদের বাস্তব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পালস দেখা, প্রেসার দেখা সবগুলোই লাগবে না? সবগুলোই লাগবে। প্রেশার তাপমাত্রা এবার দেখেন উচ্চ রক্তচাপ কাকে বলে? হাইপারটেনশন। প্রেসার যখন বেড়ে যাবে তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। এটা স্বাভাবিক কথা, ঠিক আছে? এই দুই ধরনের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে, যেমন সিস্টোলিক অথবা ডায়াস্টোলিক। স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120 থেকে 120/80 মিলিমিটার অফ মার্কারি। এখানে সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80। সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের উপর ভিত্তি করে রক্তচাপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের উপরে ভিত্তি করে দেখা গেল যে কারো অল্প অল্প প্রেসার বাড়ছে, তখন আমরা তাকে কি বলি? মাইল্ড হাইপারটেনশন। কারো তাদের মাইল্ডের থেকে একটু পরিমাণ বেশি, তখন আমরা তাকে কি বলি? মডারেট হাইপারটেনশন। তারপরে কারো দেখা গেল যে সিভিয়ার অনেক বেশি, তখন তাকে আমরা কি বলি? সিভিয়ার। এখানে দেখি প্রকার ভেদে মাইল্ড হাইপারটেনশনে সিস্টোলিক হাইপারটেনশন থাকবে, সিস্টোলিক লেভেল থাকবে কত? 130 থেকে 159 মাইল্ড। আর ডায়াস্টোলিকের মধ্যে থাকবে 90 থেকে 99। আর মডারেটে থাকবে 160 থেকে 179। আর হচ্ছে ডায়াস্টোলিকে থাকবে 100 থেকে 109। আর সিভিয়ারে 180 এর উপরে যেতে হবে, মানে সিভিয়ার। কারো প্রেসার আপনি মেপে পেয়েছেন কত? 200। সিস্টোলিক কত? 200। তখন আমরা তাকে বলবো সিভিয়ার হাইপারটেনশন। আর মাইল্ড আর মডারেট হাইপারটেনশনের রোগীকে বাড়িতে রাখা যায়। সিভিয়ার হাইপারটেনশন রোগী হলেই অবশ্যই বলতে হবে আপনি হসপিটালে ভর্তি অবজারভেশন হন। কেন? হঠাৎ প্রেসার বেশি আছে, বেশি থাকতে থাকতে তার এরকম হতে পারে যে স্ট্রোক করতে পারে না? তখন তো বলতে পারে যে আপনি তো আমাকে পরামর্শ দিবেন না, আপনি একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হন অথবা হসপিটালে ভর্তি হন। তাহলে এটাও আপনাদের জানা থাকা উচিত যে মাইল্ড আর মডারেটটা বাড়ি থেকে মেইনটেনেন্স সম্ভব। 180/120 প্রেসারের রোগ আছে। 180/120 সে আল্লাহ না করুক যদি অসুস্থ হয়ে হঠাৎ মারা যায়, আপনার চেম্বারে এসে বসে আছে, তখন কি বলবে? যে আমাদের ডাক্তার ভালো না, ডাক্তারের কাছ থেকে রোগী মারা গেছে। হ্যাঁ, সেই জন্য সিভিয়ার অবস্থায় অবশ্যই রোগীটাকে হসপিটালে রেফার করা উচিত এবং করতে হবে। কথা কি ক্লিয়ার বলা গেছে? জি। মাইল্ড আর মডারেটের রোগীরা কখনো স্ট্রোকের দিকে আসে না। তাহলে কি হয়? এই রোগীগুলো ভালো থাকছে, আপনি ওষুধ দিলেই, ক্যাটাগরি অনুযায়ী ওষুধ দিলেই তো রোগীটা কন্ট্রোলে চলে আসবে, তখন কি থাকবে? ভালো থাকবে। তাহলে আজকে যে পর্যন্ত আলোচনা করা হলো এইগুলো নিয়েই একটু বাড়িতে সুন্দরভাবে পড়বেন। অধ্যায়গুলো খুবই ছোট কিন্তু জানার বিষয় অনেক, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আচ্ছা, আপনাদের কোনো ক্লাসের প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন আছে কিনা? রিং বাজছে কোনো নাই? আচ্ছা, এখন যেগুলো পড়ানো হলো, কি দেখা হলো? পালস এবং ব্লাড প্রেশার, এইগুলো সম্পর্কে কার কোনো জিজ্ঞাসা আছে? কিভাবে দেখতে হয়, ব্লাড প্রেশার কিভাবে চেক করতে হয়, এটা দেখানো হবে। এখানে যারা আছেন সবাই কি দেখছেন? আপনি দেখছেন প্রেশার মাপা? আপনি শিখছেন প্রেশার মাপা? আচ্ছা, তাহলে এখানে যারা উপস্থিত সবাই পারেন। অনলাইনে যারা আছে তারাও একটু ভিডিওটা দেখে নেবেন। গ্রুপে ভিডিও দেওয়া আছে। গ্রুপে ভিডিও দেওয়া আছে না? গ্রুপে ভিডিও দেওয়া আছে, সেটা থেকে দেখে নিতে হবে। ইনজেকশন আর স্যালাইন দেওয়াটা। আচ্ছা, একটা তো পর্যায়ক্রমে আজকে যেটা বলছি এটা দিকে হ্যাঁ, মনোযোগ দেন। ঠিক আছে। জি, একদিনে তো হুট করে হবে না। এটা আমি যেমন বলে দিলাম, এখানে কি লিখছিলাম যে প্রোপ্রানল আর ইন্ডিভার আপনি কি করতে পারবেন না?
ব্র্যাডিকার্ডিয়া পেশেন্টকে দিতে পারবেন না, তাহলে প্রেশারের একটা রুলস আপনি শিখে গেলেন যে ব্র্যাডিকার্ডিয়া রোগীকে বিটা ব্লকার দেওয়া যাবে না। ঠিক এরকমই একটা ডে বাই ডে শেখানো হবে।